বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। অর্ধশতাধিক আসনে বিদ্রোহের সংখ্যায় বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসতেই প্রকাশ্যে এসেছে বিএনপির মনোনয়ন সংক্রান্ত অস্থিরতা। গত ৩ নভেম্বর ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশের পর থেকে অর্ধশতাধিক আসনে সড়ক অবরোধ, রেললাইন অবরোধ, মানববন্ধন সহ বিক্ষোভ কর্মসূচি চলছে। এতে সংকটে পড়েছে বিএনপি। সংকট ছুঁয়ে ৮০ থেকে ১০০টি আসনে চলে যেতে পারে। এতে চরম বিপাকে পড়তে চলেছে বিএনপি। এরপর জানাবো ১০ মাসে ঢাকায় ১৯৮ জনকে হত্যা, বলছে ডিএমপি। গত ১০ মাসে রাজধানীতে ১৯৮টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। আজ ডিএমপির উপপুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। এদিকে হাসিনা কামালের বিচারে আন্তর্জাতিক ন্যায় বিচারের মানদণ্ড পূরণ হয়নি, বলছে এইচআরডব্লিউ। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ২০২৪ সালের শিক্ষার্থী নেতৃত্বাধীন জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দিয়েছে। দুজনের অনুপস্থিতিতে এই আন্তর্জাতিক ন্যায় বিচারের মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছে বলে উদ্বেগ জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ বা এইচআরডব্লিউ। জানাবো হবিগঞ্জে বাগান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার। হবিগঞ্জের মাধবপুর উপজেলায় গাছের বাগান থেকে রনি নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মরদেহ উদ্ধার করা হয়। নিহত রনি উপজেলার বাগাসুরা গ্রামের কুতুব মিয়ার ছেলে। এবং সর্বশেষ জানাবো ফ্রান্সের কাছ থেকে ১০০টি রাফাল যুদ্ধবিমান উপহার পাচ্ছে ইউক্রেন। রাশিয়ায় ভয়াবহ আক্রমণ থেকে নিজেদের আত্মরক্ষার সক্ষমতা বাড়ানোর জন্য একটি বড় চুক্তির আওতায় ফ্রান্সের তৈরি ১০০টি রাফাল F-4 যুদ্ধবিমান ও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেয়া হচ্ছে ইউক্রেনকে। ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধবিমানের অনেক সুনাম রয়েছে, যেগুলো পাকিস্তান ও ভারতের সঙ্গে যুদ্ধে পাকিস্তান একাই ৫টি রাফালকে ভূপাতিত করে। আবার সেই রাফাল যুদ্ধবিমানই পাচ্ছে ইউক্রেন। আশা করা হচ্ছে এবারও রাশিয়া এগুলোকে খুব সহজেই ভূপাতিত করতে পারবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। অর্ধশতাধিক আসনে বিদ্রোহের সংখ্যায় বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসতেই প্রকাশ্যে আসছে বিএনপির মনোনয়ন সংক্রান্ত অস্থিরতা। গত ৩ নভেম্বর ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশের পর থেকে অর্ধশতাধিক আসনে সড়ক অবরোধ, রেললাইন অবরোধ, মানববন্ধন সহ বিক্ষোভ কর্মসূচি চলছে। এই সংকট ছুঁতে পারে ৮০ থেকে ১০০টি আসনের মধ্যে। ২৩৭টির মধ্যে ১০০টি আসনে যদি বিশৃঙ্খল হয় তাহলে বিএনপি সরকার গঠন করতে পারবে না। দলের অভ্যন্তরীণ সূত্র বলছে, দীর্ঘদিন সংগঠনে সক্রিয় থাকা অনেক নেতার প্রত্যাশা পূরণ হয়নি। ত্যাগ ও সংগ্রামের যথাযথ মূল্যায়ন না হয় বঞ্চিত নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। এছাড়াও কেন্দ্রীয় সিদ্ধান্ত বনাম স্থানীয় জনপ্রিয়তা দ্বন্দ্ব ও নেতাদের মধ্যে অস্থিরতা সৃষ্টি করেছে। প্রাথমিক তালিকায় নাম থাকলেও পরে বাদ দেয়া নিয়ে তৃণমূলে ছড়িয়ে পড়েছে বিভ্রান্তি। চট্টগ্রাম ৪
সীতাকুণ্ড আসনে আলোচিত নেতা দলের চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরীকে বাদ দিয়ে মনোনয়ন দিয়েছে তুলনামূলক নতুন মুখ চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিনকে নিয়ে ব্যাপক আকারে সংঘর্ষ চলছে। মনোনয়ন ঘোষণার সঙ্গে সঙ্গে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ নেতাকর্মীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে টায়ার চালিয়ে দেশজুড়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছে। এর দায়ভার কোনোভাবেই বিএনপি এড়িয়ে যেতে পারছে না। 10 মাসে ঢাকায় 198 জন হত্যাকাণ্ড, বলছে ডিএমপি। গত 10 মাসে রাজধানীর 198টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। ডিএমপি মঙ্গলবার 18 নভেম্বর ডিএমপির উপপুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত 10 মাসে শুধু রাজধানীতে গড়ে 10টির মতো হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বেশিরভাগ ঘটনা রহস্যজনক ঘটনা বলে উল্লেখ করা হয়েছে। তিনি আরও জানান, পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যার ঘটনায় পুলিশ অনুসন্ধান করেছে। এখন পর্যন্ত আটক করা হয়েছে একজনকে। হত্যায় জড়িত বাকি 2 জনকে গ্রেপ্তারের পর মূল তথ্য জানা যাবে। তবে এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মামলা করা হয়নি। এর আগে সোমবার 17 নভেম্বর সন্ধ্যা 6টা 40 দিকে পল্লবীর পুরনো থানার কাছে সি ব্লকে একটি ওয়ার্ডে দোকানে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করা হয়। বিএনপির ওই নেতা নাকি অনেক জনপ্রিয় ছিলেন, তাই তাকে রাজধানী ঢাকার মতো একটি জায়গায় প্রকাশ্যে গুলি করে হত্যা করা হলো। এর আগে বিএনপি পাথর চাপা দিয়ে মানুষ হত্যা করেছিল। পাশাপাশি রাজধানীতে অর্থাৎ ঢাকার মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে 2 ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা মতো জঘন্য ঘটনা ঘটায় বিএনপির নেতাকর্মীরা। অবশ্য পরে তারা অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছিল, কিন্তু এমনভাবে তাদেরকে কোপানো হয় তার আর মনে হয় না কোনোদিন ভালোভাবে বাঁচতে পারবে। এ অবস্থায় বিএনপির নেতৃত্ববৃন্দরা এখন কোণঠাসায় পড়েছে, কারণ এখন বিএনপির নাম শুনলেই সারা দেশের মধ্যে অনেকেই সন্ত্রাসী তকমা বসিয়ে দেয়। বিএনপি এ পর্যন্ত আসলে নিজেদেরকে সন্ত্রাসী তকমার বাইরে নিতে পারেনি। এরপরই শিক্ষার্থীরা ডাকসু, রাকসু, চাকসু সহ বিভিন্ন নির্বাচনে সরাসরি বিএনপিকে বয়কট করার মাধ্যমে জামাতকে তারা ভোট দিয়ে পুরো দেশের মানুষকে তারা দেখিয়েছে আসলে এদেশে জামাত ইসলামকেই সবাই পছন্দ করে। জামাত ইসলামী সবার পছন্দের একটি রাজনৈতিক দল। তাই আগামী নির্বাচনে আদতে বিএনপি ক্ষমতা আসতে পারবে কি পারবে না সে বিষয়টি আদত পরিষ্কারভাবে বলা যাচ্ছে না। হাসিনা কামালের বিচারে আন্তর্জাতিক ন্যায় বিচারের মানদণ্ড পূরণ হয়নি, বলছে এইচআরডব্লিউর বিবৃতি। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে 2024 সালে শিক্ষার্থী নেতৃত্বাধীন জুলাই গণহত্যায় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দিয়েছে। 2 জনের অনুপস্থিতিতে হওয়া এই বিচার আন্তর্জাতিক ন্যায় বিচার বা মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছে বলে উল্লেখ করেছে হিউম্যান রাইটস ওয়াচ। এইচআরডব্লিউ এক বিবৃতিতে বলেছে, 2 জনেরই অনুপস্থিতিতে বিচার হয়েছে এবং তারা নিজেদের পছন্দের আইনজীবীর মাধ্যমে প্রতিনিধিত্ব পাননি, যা গুরুতর মানবাধিকারের উদ্বেগ সৃষ্টি করেছে। মামলায় 3য় আসামি সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল আল মাউনকে রাজসাক্ষী হিসেবে জবানবন্দির পর সাজা কমিয়ে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সংস্থাটি আরও জানায়, 2024 সালে জুলাই আগস্টে টানা 3 সপ্তাহে বিক্ষোভ গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয়েছে, যেখানে জাতিসংঘের হিসেবে প্রায় 1400 মানুষ নিহত হয়েছে। অধিকাংশই নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত। বিক্ষোভকারীরা দীর্ঘ দমনমূলক শাসনের কারণে শেখ হাসিনার বিরুদ্ধে ক্ষোভ আজও রয়ে গেছে। তবে বিচার অবশ্যই আন্তর্জাতিক মান বজায় রেখে হওয়া উচিত বলে মনে করে তারা বলছে, যে কোনো ঘটনার জন্য সরাসরি ফাঁসি আমরা সমর্থন করি না, কারণ সবাইকেই তার ন্যায় বিচার পাওয়া নিশ্চিত করা উচিত। তবে মানবাধিকার সংস্থাটি যে যাই বলুক না কেন, আগামী 1 মাস কিন্তু শেখ হাসিনা এবং কামালের এই বিচারে তাদেরকে দেশে ফিরে এসে আবার আপিল করার সুযোগ রাখা হয়েছে, কিন্তু তারা আদতে দেশে ফিরবে বলে মনে হচ্ছে না। তাদের বিভিন্ন কথাবার্তা থেকে বিষয়টি স্পষ্ট হওয়া গেছে, তারা আগামীতে দেশে ফিরবে না।
আগামীতে তারা নিজেরাই ভারতে থেকে তারপর সবকিছু পরিচালনা করছে এমনটা জানা গেছে। তাই বলা চলে শেখ হাসিনার যে বিচার নিয়ে মানবাধিকার সংস্থা যাই বলুক না কেন, কিন্তু বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেখানে যথাযথ সুযোগ রেখেছে। তাই মানবাধিকার সংস্থার এই বিষয়টি বলাটা যৌক্তিক কোনো ঘটনা হতেই পারে না, কারণ সেখানে তাদের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা এবং আইনজীবীও দেয়া হয়েছিল। হবিগঞ্জে বাগান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার। হবিগঞ্জের মাধবপুর উপজেলা গাছের বাগান থেকে রনি মিয়া ২৭ নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ১৮ নভেম্বর তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রনি উপজেলার বাগাসুরা গ্রামের কুতুব মিয়ার ছেলে। নিহতের মা জেরিনা বেগম বলেছেন, রাতে রনি ঘর থেকে বের হয়, এরপর আর ফিরে আসেনি। সকালে বাড়ির পাশে গাছের বাগানে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। মাধবপুর থানার অফিসার্স ইনচার্জ ওসি শহীদুল্লাহ বলেছেন, প্রাথমিকভাবে ধারণা করছে এটি আত্মহত্যা হতে পারে, তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কে বা কারা তাকে ডেকে নিয়ে ফাঁসি রশিতে ঝুলেও হত্যা করতে পারে। এছাড়াও কারো সঙ্গে পূর্ব শত্রুতার জেরেও তিনি এই হত্যাকাণ্ডের শিকার হতে পারেন এমনটা মনে করছে তারা। এজন্য এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে, যাতে করে দেশের অভ্যন্তরে আর ভবিষ্যতে এমন কোনো হত্যাকাণ্ডের ঘটনা না ঘটে, সেজন্য সবাইকে আরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। ইতিমধ্যে এসব বিষয় নিয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষ হলেই জানা যাবে আসলে মূল বিষয়টি কি হয়েছিল, কেনই বা তিনি এই ধরনের আত্মহত্যার মতো সিদ্ধান্ত বেছে নিলেন। এই ধরনের ঘটনা যেন বাংলাদেশের কোথাও না ঘটে সে ব্যাপারে আরও সবাইকে সচেতন থাকতে হবে, যাতে করে দেশের অভ্যন্তরে আর এমন ঘটনা জন্ম কেউ না দিতে পারে। সেজন্য সবাইকে আরও যার যার জায়গা থেকে আরও বেশি সতর্ক থাকতে হবে।